এক বস্তা শুটকি নিয়ে আব্বা বাসায় হাজির। এত এত শুটকি, এত ওজন এটা। শুটকি দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না। অনেকে আছে শুটকি পছন্দ করে না, কিন্তু আমি শুটকি এত 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 বেশি ভালোবাসি যে বলার মতো না। শুটকি স্মেল আমার অনেক ভালো লাগে, আর শুটকি খেতেও আমি অনেক বেশি ভালোবাসি। এতগুলা শুটকি দেখে মানে খুশিতে আত্মহারা হয়ে একটা একটা করে প্যাকেট বের করছি, আর মানে আনন্দ ধরে রাখার মতো অবস্থা না। তো যাই হোক, এই যে দেখার পরে আমি দেখাচ্ছি কি কি শুটকি আর কি মূলত এখানে আছে। শুটকি দেখে মনে হচ্ছে একদম শুটকির দোকান দিয়ে দিয়েছি, কারণ এত বেশি শুটকি। লইট্টা শুটকি, এটা হচ্ছে এটা মনে হয় ফাইসা শুটকি নাকি শুটকি আমি আসলে জানি না। আর এটা হচ্ছে যে ছোট ছোট মলা মাছের শুটকি। মলা মাছের মাথাটা আসলে ফেলে রান্না করলে এই মাছগুলা, এই শুটকিগুলো তিতা লাগে না, তো এগুলো সবসময় মাথা ফেলে রান্না করি। কাচকি মাছের শুটকি, এটা হচ্ছে চ্যাপা শুটকি। এটা হচ্ছে টাকি মাছের শুটকি। টাকি মাছের শুটকিটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারেট। এই শুটকিটা মানে টাকি মাছের শুটকিটা আপনি মানে একটু ভাপ দিয়ে তারপরে হচ্ছে সব কিছু ফেলে টেলে কাটা টাটা ফেলে তারপরে ছোট ছোট লাল আলু দিয়ে যদি রান্না করেন, এত মজা হয় যে বলার মতো না। দেখেন কত শুটকি, কত শুটকি, মানে আমি ভাষা হারিয়ে ফেলতেছি। শুটকি আমার এত পছন্দ। তো যাই হোক, শুটকি দেখে তো আর পেট ভরবে না, রান্না বান্না করতে হবে। এর মধ্যে সানিয়ার মা হচ্ছে এই যে কলমি শাকগুলো বারান্দার মধ্যে হয়েছে, এই কলমি শাকগুলো তুলে এনেছে, এনে ধুয়ে টুয়ে বলতেছে আপা কী করব। আমি চিন্তা করছি এগুলো আবদুল্লার জন্য ভাজি করা হবে। আর এখানে কিছু চিচিঙ্গা রয়েছে, চিচিঙ্গাগুলো আমি বলছি ভাজি করব। তো উনি ভাজি করার মতো করে আর কি কেটে দিবে। যেহেতু কলমি শাক অল্প, আর যেহেতু বারান্দায় করেছি ভাজি করলে দেখা যায় একদম অল্প হয়ে যায়, তো এই জন্য একটু আলু কুচি দিয়ে দিয়েছি, তখন হয় কি একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে আর পরিমাণটাও একটু বাড়ে। তো উনি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছে, কেটে নেওয়ার পর একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে হচ্ছে পুঁই শাক, পুঁই শাকটা রান্না করবো। পুঁই শাকটা না মানে এত মোটা মোটা পুঁই শাকগুলো আমার ভালো লাগে না, ছোটো ছোটো পুঁই শাকগুলো ভালো লাগে। আর এখানে খাসির কলিজা আর খাসির মাংস ভিজিয়েছি। যেহেতু খাসির মাংসের পরিমাণটা কম, সাথে একটু কলিজা দিয়ে রান্না করব। আর কলিজাটা পরিমাণে বেশি হয়, 2 ভাগ করে রেখে দিব, অর্ধেকটা হচ্ছে মাংসের সাথে দিব আর অর্ধেকটা রেখে দিব। আর এখানে এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি, যে ডাটা আর আলু, লাল আলু। আমার এই আলুটা অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক বেশি পছন্দ করি দেশীয় কিছু জিনিস, যেগুলো আমরা ছোটোকাল থেকে খেয়ে আসলে বড় হয়েছি। অনেকে আসলে অনেক ধরনের খাবার খায় না, বা অনেক অঞ্চলে অনেক মানুষ অনেক খাবার খায় না, যেগুলো খেয়ে বড় হয়েছি ওই খাবারের প্রতি আসলে লোভ বেশি। তো যাক, ভুলে গিয়েছিলাম লবণ দিয়েছিলাম কি দেই নেই, তো একটু চেক করে নিলাম, নিয়ে তারপর লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে যে কলিজাগুলো ভাপ দিয়ে নিচ্ছি, কলিজা আছে এখানে, ফ্যাপসা আছে, সব কিছু ভাপ দিয়ে নিচ্ছি। কলিজাগুলো ক্লিন করে অর্ধেকটা হচ্ছে বললাম না খাসির মাংস দিয়ে রান্না করব, আর বাকিটা হচ্ছে রেখে দিব, পরবর্তীতে আবার রান্না করব। ক্লিন করে রেখে দিলে রান্না করতে সহজ হয়। আর এই যে পুঁই শাক বসিয়ে দিচ্ছি, পুঁই শাকটা হচ্ছে মশলা কষিয়ে নিয়েছিলাম, আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলো দেখতেছেন, এটা কিন্তু আবার আলাদা করে মানে কষিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু ছিল ডাঁটার তরকারি, আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। অনেকে আবার ভাববেন যে মানে ডাঁটার সাথে বুঝি পুঁই শাক রান্না করে ফেলতেছি, না এটা না। এখানে মশলা কষিয়ে নিচ্ছি খাসির মাংস আর কলিজা একসাথে মিক্স করে রান্না করার জন্য। যে কোনো রান্নাই করেন না কেন, যদি কিছু রান্না আছে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু যে রান্নাগুলো যে হয় না মানে মাখানো ছাড়া, ওই সব রান্নাগুলো যত বেশি মশলা কষাবেন তত বেশি খেতে ভালো লাগে, তত বেশি মজা লাগে। আর মাংসর ক্ষেত্রে মাখিয়ে ঝুঁকিয়েও খাওয়া যায়, আবার কষিয়েও রান্না করে খাওয়া যায়, আসলে যে যেভাবে পছন্দ করেন আর কি। তো এই যে খাসির মাংসের কলিজাগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন এই পানির সাথেই ভালোভাবে এটা কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত একদম তেল উপরে উঠে ভাজা ভাজা হয়ে না যায়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে তারপর এখানে আমি নতুন করে পানি অ্যাড করব। মাংসের রান্নার ক্ষেত্রে যদি পানি অ্যাড করেন, সেক্ষেত্রে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড করলে হয় কি, তখন মাংসের স্বাদটা ঠিক থাকে। নাহলে কষানোর পর যখন হঠাৎ করে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়, মানে কলের পানিটা ঢেলে দেওয়া হয়, তখন দেখা যায় যে স্বাদটা একদম কেমন যেন নষ্ট হয়ে যায়। তো রান্না বসিয়ে দিচ্ছি, এখানে রান্না হচ্ছে আস্তে আস্তে। আর এখানে আমরা কাঁঠালের বিচি নিয়ে বসে গিয়েছি, যেহেতু কাঁঠালের সময়ও শেষ আর বিচিরও সময় শেষ হয়ে যাচ্ছে। এই সময়টা কিছুটা কাঁঠাল বিচি যদি ফ্রোজেন করে রাখা যায়, তখন দেখা যায় যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন কাঁঠালের বিচির সময় থাকে না, তখন একটু লতি দিয়ে, একটু শাকের সাথে বা একটু শুটকি দিয়ে রান্না করলে কিন্তু কাঁঠালের বিচিটা সেই লাগে।
আর হাবিজাবি জিনিসগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তো আম্মাও এখানে এসে বসে গেছে, সানিয়ার মাও বসে গেছে, যেহেতু অনেকগুলো কাঁঠালের বিচি। আম্মা এই যে সুপারি কাটার যেই সোরাতা আর কি, আপনারা কি বলেন জানি না, আমাদের গ্রাম্য ভাষায় বলে সোরাতা। তো এটা দিয়ে হচ্ছে সুপারি কাটতেছে, সরি সুপারি না, কাঁঠালের বিচি কাটতেছে এখানে সানিয়ার মাও পিস করতেছে, আমিও করতেছি, সাথে একটু ভিডিও করতেছি। তো এগুলো কাটাকাটি শেষ, কেটে একদম ধুয়ে ক্লিন করে নিয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম, যাতে কষটা পড়ে যায় আর কি, কষটা বের হয়ে যায়। তারপর এখন হচ্ছে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো প্যাকেট করে তারপর ফ্রোজেন করে রেখে দিব। তো পানিটা অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।